আজকে আমরা আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সংবিধান সম্পর্কে আমি কিছু কথা বলতে চাচ্ছি। প্রথমে আমরা জেনে নিই বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাসটা আসলে কি। বলা হচ্ছে যে সংবিধান বা শাসনতন্ত্র হলো একটি দেশের মৌলিক আইন। রাষ্ট্র সংবিধানের ভিত্তিতে পরিচালিত হয়। রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল বলেছেন, রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতিই হচ্ছে সংবিধান। বিশ্বের প্রতিটি দেশে রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যের সংবিধান অলিখিত, যুক্তরাষ্ট্রের সংবিধান সবচেয়ে ছোট, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সংবিধান সবচেয়ে বড়। বাংলাদেশের সংবিধান বিশ্বের মধ্যে একমাত্র বাংলা ভাষায় রচিত, তবে পাশাপাশি ইংরেজিতে ডাবিং রয়েছে। অস্থায়ী সংবিধান আদেশ। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 11 জানুয়ারি বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। গণপরিষদ আদেশ। রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী 1972 সালের 23 মার্চ সর্বপ্রথম তিনি সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ আদেশ জারি করেন। উল্লেখ্য যে সেখানে বলা হয়েছিল এই গণপরিষদ আদেশ 1971 সালের 26 মার্চ থেকে কার্যকরী হবে। আমরা এখানে এটাও দেখেছিলাম যে এই সংবিধান প্রণয়নের জন্য 1970 সালের জাতীয় পরিষদ এবং 1971 সালের প্রাদেশিক পরিষদের সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্য ছিল 403 জন। এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় 1972 সালের 17 এপ্রিল এবং এই কমিটির প্রধান ছিলেন, এই সভার প্রধান ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস এবং এই কমিটিতে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন যথাক্রমে মোহাম্মদ আব্দুল হামিদ এবং মোহাম্মদ উল্লাহ। সংবিধান প্রণয়ন। বাংলাদেশের সংবিধান প্রণয়ন করার জন্য 34 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু এবং বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। উল্লেখ্য যে এই কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন, অর্থাৎ আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় 1972 সালের 17 এপ্রিল। বিভিন্ন মহল থেকে পাঠানো 98টি প্রস্তাব এই কমিটি যথাযথ মূল্যায়নের পর বিভিন্ন মহল থেকে পাঠানো 98টি প্রস্তাব এই কমিটি যথাযথ মূল্যায়নের পর 10 জুন 1972 সালে বিলের আকারে সংবিধানের খসড়া প্রস্তুত করে। বাংলাদেশের এই সংবিধানের খসড়াকে ত্রুটিমুক্ত করার জন্য কমিটি ইন্ডিয়া এবং ইংল্যান্ডের সংবিধানের কার্যকারিতা পর্যবেক্ষণ করে এবং একজন ব্রিটিশ সংবিধান বিশেষজ্ঞ এর সাহায্য ও সহযোগিতা গ্রহণ করা হয়। উল্লেখ্য যে বিলের আকারে তৈরিকৃত এই খসড়া সংবিধান 12 অক্টোবর 1972 বাংলাদেশের গণপরিষদে প্রথম উত্থাপিত হয়। এরপর এতে 65টি সংশোধনী যুক্ত করা হয় এবং 4 নভেম্বর 1972 এই সংবিধান বাংলাদেশের গণপরিষদে গৃহীত হয়। আরও উল্লেখ্য যে 14 ডিসেম্বর 1972 93 পাতার এই হস্তলিখিত সংবিধানে সকল সদস্যগণ স্বাক্ষর করেছিলেন। 309 জন সদস্য শুধুমাত্র স্বাক্ষর করেনি বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। এরপরে আমরা বলছি যে 16 ডিসেম্বর 1972 বাংলাদেশের সংবিধান বলবৎ হয়ে যায় তথা কার্যকর হয়ে যায়। আমরা আপনাকে যেটা বলছি যে এই সংবিধানে একটি প্রস্তাবনা, 7টি তফসিল, 153টি অনুচ্ছেদ ও 11টি ভাগে বিভক্ত। এই সংবিধান সম্পর্কে আমি যদি আলোচনা করতে চাই তাহলে 4 দিন আলোচনা করেও হয়তো শেষ করতে পারবো না। তবে যেহেতু আপনারা শিক্ষিত সেহেতু ক বললে আপনাদের কলকাতা বুঝে নেওয়া উচিত। সেই উচিতের উপর ভিত্তি করে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদগুলো সম্পর্কে একটু কথা বলতে চাই তথা কিছু কথা বলতে চাই। বাংলাদেশের সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের কথা, অর্থাৎ বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিতি লাভ করবে। বাংলাদেশ সংবিধানের 2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার কথা তথা 1971 সালের পর বাংলাদেশ যে সকল এলাকা পেয়েছে, 1971 সালের পর বাংলাদেশ যে সকল এলাকাগুলো পেয়েছে তা বাংলাদেশের আয়তনের অন্তর্ভুক্ত হবে এবং এর পরবর্তীতে যদি কোনো এলাকা পায় তাহলে তাও বাংলাদেশের আয়তনের অন্তর্ভুক্ত হবে।
2 খ পরিচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্র ধর্মের কথা। এভাবে ব্যাখ্যা করে বলতে গেলে অনেক বলতে হবে, আমি শুধু অনুচ্ছেদগুলো বলে যাই। বাংলাদেশ সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের কথা। বাংলাদেশ সংবিধানের 2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার কথা। বাংলাদেশ সংবিধানের 2 ক পরিচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্র ধর্মের কথা। বাংলাদেশ সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র ভাষার কথা। বাংলাদেশ সংবিধানের 4 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয় সঙ্গীত পতাকা প্রতীকের কথা। বাংলাদেশ সংবিধানের 4 খ পরিচ্ছেদে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণের কথা। বাংলাদেশ সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের রাজধানী সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 6 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নাগরিকতা সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধান সংরক্ষণের কথা। বাংলাদেশ সংবিধানের 7 খ পরিচ্ছেদে বলা হয়েছে সংবিধান পরিবর্তন পরিমার্জন ইত্যাদি অন্যায় অপরাধ। বাংলাদেশ সংবিধানের 8 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মূলনীতির কথা, অর্থাৎ 4টি মূলনীতি। বাংলাদেশ সংবিধানের 9 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয়তাবাদের কথা। বাংলাদেশ সংবিধানের 10 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তির কথা। বাংলাদেশ সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে গণতন্ত্র ও মানবাধিকারের কথা। বাংলাদেশ সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ধর্মনিরপেক্ষতা তথা ধর্মীয় স্বাধীনতার কথা। বাংলাদেশ সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মালিকানা নীতি সংক্রান্ত কথা। বাংলাদেশ সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কৃষক ও শ্রমিকের মুক্তি সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মৌলিক অধিকার সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 16 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কৃষি বিপ্লব ও শিল্প বিপ্লবের কথা। কৃষি বিপ্লবে গ্রামীণ ও কৃষি বিপ্লবের কথা। 17 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা। 18 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জনস্বাস্থ্য সম্পর্কের কথা। 19 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সুযোগের সমতার কথা। 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে অধিকার এবং কর্তব্যরূপে কর্মের কথা। 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নাগরিক এবং সরকারি কর্মচারীদের কর্তব্য সম্পর্কের কথা। বাংলাদেশ সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে প্রতিরক্ষা বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা। বাংলাদেশ সংবিধানের 23 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের সংস্কৃতির কথা। বাংলাদেশ সংবিধানের 23 খ পরিচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের উপজাতীয় সংস্কৃতির কথা। বাংলাদেশ সংবিধানের 24 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয় স্মৃতি নিদর্শনের কথা। বাংলাদেশ সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি সংহতি উন্নয়নের কথা। বাংলাদেশ সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিল করতে হবে। বাংলাদেশ সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকলেই সমান। বাংলাদেশ সংবিধানের 28 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ধর্মীয় প্রবৃত্তির কারণে বৈষম্য। বাংলাদেশ সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি চাকরি লাভের সুযোগের সমতা। বাংলাদেশ সংবিধানের 30 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বিদেশি খেতাব গ্রহণ নিষিদ্ধকরণ উইদাউট দ্য পারমিশন অফ প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টের পারমিশন ছাড়া বিদেশি খেতাব গ্রহণ করা যাবে না। বাংলাদেশ সংবিধানের 31 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আইনের আশ্রয় লাভের অধিকার। বাংলাদেশ সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ব্যক্তি ও জীবনের স্বাধীনতার অধিকার। বাংলাদেশ সংবিধানের 33 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে 33 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আটক এবং গৃহে আটক এবং রক্ষাকবচ। বাংলাদেশ সংবিধানের 34 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের 34 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জবরদস্তির শ্রম নিষিদ্ধকরণ করা যাবে না। বাংলাদেশ সংবিধানের 35 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে মৌলিক অধিকারের পরিবর্তন। বাংলাদেশ সংবিধানের 36 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে চলাফেরার স্বাধীনতা। বাংলাদেশ সংবিধানের 37 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সমাবেশের স্বাধীনতা। বাংলাদেশ সংবিধানের 38 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সংগঠনের স্বাধীনতা। বাংলাদেশ সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে চিন্তা বিবেক ও বুদ্ধি তথা বাক স্বাধীনতা। বাংলাদেশ সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বৃত্তি বা পেশার স্বাধীনতা। বাংলাদেশ সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতা। বাংলাদেশ সংবিধানের 42 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সম্পত্তির অধিকার। বাংলাদেশের সংবিধানের 43 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে গৃহ ও যোগাযোগ সম্পর্কে অধিকার রক্ষণ। বাংলাদেশ সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মৌলিক অধিকারের বলবৎকরণ। বাংলাদেশ সংবিধানের 45 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে শৃঙ্খলামূলক অধিকারের ক্ষেত্রে মৌলিক অধিকারের পরিবর্তন। বাংলাদেশ সংবিধানের 46 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে দায় মুক্তির বিধান সংক্রান্ত কথা। বাংলাদেশ সংবিধানের 47 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের হেফাজত সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 48 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি সম্পর্কে কথা বলা হয়েছে। বাংলাদেশ সংবিধানের 49 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের কথা সম্পর্কে বলা হয়েছে। 50 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির পদের মেয়াদ। 51 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায় মুক্তির কথা বলা হয়েছে। 52 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা হয়েছে। 53 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির ইনক্যাপাবিলিটি সম্পর্কে কথা বলা হয়েছে। 54 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির অ্যাবসেন্সে সেখানে স্পিকার এবং ডেপুটি স্পিকার কাজ করবে সে কথা বলা হয়েছে।
এরপরে আমরা আপনাকে যেটা বলছি, বাংলাদেশ সংবিধানের 55 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মন্ত্রিসভার কথা। বাংলাদেশ সংবিধানের 56 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মন্ত্রীগণের কথা। বাংলাদেশ সংবিধানের 57 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে প্রধানমন্ত্রীর পদের মেয়াদের কথা। 58 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদের কথা। বাংলাদেশ সংবিধানের 59 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে লোকাল গভর্নমেন্ট সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 60 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে পাওয়ার অফ লোকাল গভর্নমেন্ট সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 61 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সর্বাধিনায়কতা সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 62 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে প্রতিরক্ষা কর্ম বিভাগে রিক্রুটমেন্ট সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 63 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যুদ্ধ সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 64 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে কথা। এরপরে আমরা আপনাকে যেটা বলছি, বাংলাদেশ সংবিধানের 65 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে বাংলাদেশ সংবিধানের 65 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে জাতীয় সংসদ স্থাপন সম্পর্কে কথা, জাতীয় সংসদ প্রতিষ্ঠা সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 66 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 67 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে আসন শূন্য সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 68 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে পারিশ্রমিক সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 69 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ করলে বা দলের বিপক্ষে ভোটদান করলে আসন শূন্য হওয়া সম্পর্কে কথা বলা হচ্ছে। বাংলাদেশ সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যে দলের বিপক্ষে ভোটদান করলে বা দল ত্যাগ করলে আসন শূন্য হবে। বাংলাদেশ সংবিধানের 71 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে সংসদে দ্বৈত সদস্যতায় বাধা, অর্থাৎ একজন এমপি দুটো আসন থেকে নির্বাচন করতে পারবে না। বাংলাদেশ সংবিধানের 72 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে সংসদ অধিবেশনের কথা। বাংলাদেশ সংবিধানের 73 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে সংসদের রাষ্ট্রপতির ভাষণ ও বাণী সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 74 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 75 নম্বর অনুচ্ছেদে বলছে যে সংবিধানের কোরাম অর্থাৎ 60 জন উপস্থিত থাকলে কোরাম হবে সেই সংক্রান্ত কথা। বাংলাদেশ সংবিধানের 76 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে স্থায়ী কমিটি, সংসদের স্থায়ী কমিটি সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 77 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে ন্যায়পাল সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 78 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে দায় মুক্তির কথা এবং বাংলাদেশ সংবিধানের 79 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে সংসদ সচিবালয়ের কথা এবং বাংলাদেশ সংবিধানের 80 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 81 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে অর্থবিল সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 82 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে আর্থিক ব্যবস্থাবলী সুপারিশ সম্পর্কে কথা। বাংলাদেশ সংবিধানের 83 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে সংবিধানের 83 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে সংসদের আইন ব্যতীত করার উপর বাধা এবং 84 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে সংযুক্ত অর্থ তহবিলের কথা এবং 25 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে সরকারি হিসাবে প্রদেয় অর্থ এবং বাংলাদেশ সংবিধানের 87 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে আর্থিক বার্ষিক বিবৃতি সম্পর্কে কথা এবং 84 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে 88 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে সংযুক্ত অর্থ তহবিলের উপর দায় সংক্রান্ত কথা এবং 90 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যে আর্থিক বার্ষিক বিবৃতি সংক্রান্ত পদ্ধতির কথা এবং 90 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে আইন নির্দিষ্টকরণ প্রভৃতি বিষয় সম্পর্কে। এরপরে আমরা আপনাকে যেটা বলছি, বাংলাদেশ সংবিধানের 91 নম্বর অনুচ্ছেদে সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরির কথা বলা হয়েছে। বাংলাদেশ সংবিধানের 92 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে হিসাব নিকাশ প্রবৃত্তির উপর ভোট সংক্রান্ত কথা। বাংলাদেশ সংবিধানের 93 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতার কথা। বাংলাদেশ সংবিধানের 94 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সুপ্রিম কোর্ট স্থাপনের কথা। বাংলাদেশ সংবিধানের 95 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সুপ্রিম কোর্টে বিচারকগণ নিয়োগ সংক্রান্ত কথা। বাংলাদেশ সংবিধানের 96 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বিচারকদের পদের মেয়াদ সংক্রান্ত কথা। বাংলাদেশ সংবিধানের 97 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে টেম্পোরারি বিচারপতি নিয়োগের কথা। বাংলাদেশ সংবিধানের 98 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে অ্যাডিশনাল বিচারপতি নিয়োগের কথা। বাংলাদেশ সংবিধানের 99 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বিচারকগণ অবসরের পর অক্ষমতার কথা। বাংলাদেশ সংবিধানের 100 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সুপ্রিম কোর্টের আসন সংক্রান্ত কথা। বাংলাদেশ সংবিধানের 101 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে হাইকোর্ট বিভাগের এখতিয়ার সংক্রান্ত কথা। বাংলাদেশ সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে হাইকোর্ট বিভাগের ক্ষমতা সংক্রান্ত কথা। বাংলাদেশ সংবিধানের 103 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আপিল বিভাগের এখতিয়ার সংক্রান্ত কথা। বাংলাদেশ সংবিধানের 4 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আপিল বিভাগের ক্ষমতা সংক্রান্ত কথা। বাংলাদেশ সংবিধানের 105 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আপিল বিভাগের ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সম্পর্কে। বাংলাদেশ সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক অধিকার সংক্রান্ত কথা। বাংলাদেশ সংবিধানের 107 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট কর্তৃক বিধান প্রণয়নের ক্ষমতা সম্পন্ন সংক্রান্ত কথা। বাংলাদেশ সংবিধানের 108 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট অব রেকর্ড রূপে সুপ্রিম কোর্টের কথা। বাংলাদেশ সংবিধানের 109 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানের
109 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশ সংবিধানের 109 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের অধস্তন আদালত ও অন্যান্য আদালত সমূহের ওপর সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ তথা এই সকল ঘটনা বাংলাদেশ সংবিধানের 110 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, অধস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে মামলা প্রেরণ সম্পর্কে কথা বাংলাদেশ সংবিধানের 111 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকারিতা বাংলাদেশ সংবিধানের 112 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বিধান প্রণয়ন ক্ষমতা এই সেই সুপ্রিম কোর্টের বাংলাদেশ সংবিধানের 113 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের কর্মচারীগণ সম্পর্কে কথা বাংলাদেশ সংবিধানের 114 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, অধস্তন আদালত সংক্রান্ত অধস্তন আদালত প্রতিষ্ঠা সংক্রান্ত কথাবার্তা বাংলাদেশ সংবিধানের 115 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, অধস্তন আদালত সমূহে বিচারকগণ নিয়োগ সংক্রান্ত কথা বাংলাদেশ সংবিধানের 116 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, অধস্তন আদালতে বিচারকগণের কথা বাংলাদেশ সংবিধানের 116 নম্বর অনুচ্ছেদের খ পরিচ্ছেদে বলা হয়েছে, বিচারকগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন বাংলাদেশ সংবিধানের 117 নম্বর অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে কথা বলা হয়েছে, বাংলাদেশ সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সম্পর্কে কথা বলা হয়েছে, বাংলাদেশ সংবিধানের 119 নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন সংক্রান্ত কথাবার্তাও বলা হয়েছে, বাংলাদেশ সংবিধানের 120 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচন কমিশনের কর্মচারীগণের কথা বাংলাদেশ সংবিধানের 121 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট ভোটার তালিকার কথা আপনারা জানেন, বাংলাদেশ সংবিধানের 122 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ভোটার তালিকায় নাম ভুক্তির যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে কথা, অর্থাৎ 18 বছর না হলে আপনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। এরপরে আমরা আপনাকে যেটা বলছি, বাংলাদেশ সংবিধানের 123 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচন অনুষ্ঠানের সময়সূচি সম্পর্কে কথা বাংলাদেশ সংবিধানের 124 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচন সম্পর্কে সুপ্রিম কোর্টের বিধান প্রণয়নের ক্ষমতা বাংলাদেশ সংবিধানের 125 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনের বৈধতা অবৈধতা সম্পর্কে কথা বাংলাদেশ সংবিধানের 126 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাহী বিভাগ কর্তৃক নির্বাচন কমিশনকে সাহায্য সহযোগিতার কথা বাংলাদেশ সংবিধানের 127 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, মহা হিসাব নিরীক্ষক প্রতিষ্ঠা সংক্রান্ত কথা বাংলাদেশ সংবিধানের 128 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব সম্পর্কে কথা বাংলাদেশ সংবিধানের 129 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, মহা হিসাব নিরীক্ষকের পদের মেয়াদ সম্পর্কে কথা বাংলাদেশ সংবিধানের 129-30 নম্বর অনুচ্ছেদে এই সেই মহা হিসাব নিরীক্ষক সম্পর্কে কথা বলা হয়েছে। এরপরে আমরা আপনাকে যেটা বলছি, এরপরে আছে আপনার 130, 31, 32 তাহলে ওকে বডি ঝাঁকাই মাখাই ফেলছে।